ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজকে যে ক্লাসটা আমি তোমাদেরকে করাবো সেই ক্লাসটায় আমাদের আলোচনার বিষয়বস্তু হবে হচ্ছে ল্যান প্রোটোকলের একটা প্রোটোকল যেটার নাম হচ্ছে ইথারনেট। এছাড়াও আরও দুটো ল্যান প্রোটোকল রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ল্যান প্রোটোকল এবং তার মধ্যে প্রথম প্রোটোকল যেটা হচ্ছে ইথারনেট। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ল্যান প্রোটোকল। এবার দেখো, এই যে ল্যান প্রোটোকলটা, ল্যান সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে, অর্থাৎ ল্যান শব্দের অর্থ আমরা জানি যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমাবদ্ধ অঞ্চল রয়েছে, সেই নির্দিষ্ট সীমাবদ্ধ অঞ্চলের মধ্যে যদি একাধিক কম্পিউটারকে, আমরা এরকম 3টে কম্পিউটার ধরে নিচ্ছি, এই একাধিক কম্পিউটারকে আমরা যদি পরস্পরের সঙ্গে যে কোনো একটা পদ্ধতি অনুসারে যুক্ত করতে পারি, তাহলে যে নেটওয়ার্কটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এটা হচ্ছে একটা ল্যান তৈরি হলো। এবারে এই যে ল্যানটা তৈরি হয়েছে, এই ল্যানটা তৈরি করতে গেলে আমার 3টে নোড লেগেছে, এবং এই 3টে নোডের মধ্যে যে কমিউনিকেশনটা হচ্ছে সেটা নোড 1 থেকে নোড 2, নোড 2 থেকে নোড 3 বা নোড 3 থেকে নোড 2তে হতে পারে। এই যে কমিউনিকেশনটা হচ্ছে, এই কমিউনিকেশনটা এইভাবেও হতে পারে। আবার আমরা যেরকম বাস টোপোলজি দেখেছিলাম, যে একটা কেবেল ছিল যেটাকে আমরা ব্যাকবোন কেবেল বা ট্রাঙ্ক বলেছিলাম, তার সঙ্গে এরকমভাবে পরপর নোডগুলো যুক্ত হয়েও কিন্তু কমিউনিকেশনটা হতে পারে। তাহলে এই যে দুটো ছবি আমি তোমাদের দেখাচ্ছি, দুটো ছবি কিন্তু ল্যানের ছবি বা লোকাল এরিয়া নেটওয়ার্কের ছবি। এবার এই যে লোকাল এরিয়া নেটওয়ার্কগুলো রয়েছে, এই নেটওয়ার্কগুলোর বিভিন্ন নোডের মধ্যে পারস্পরিক তথ্য আদান প্রদান হবে। এই তথ্য আদান প্রদান করার যে বিভিন্ন নিয়ম, সেগুলোকে আমরা বলি হচ্ছে প্রোটোকল। তাহলে ল্যানের ক্ষেত্রে আমি প্রোটোকল কী সেটা আগে সবার আগে আমাদের জানতে হবে। তাহলে ল্যান তো আমরা জেনে গেলাম, এবং প্রোটোকল বলতে যেটা আমরা সবার আগে বুঝি, যে প্রোটোকলে যেটা আমরা ইংরেজি সংজ্ঞা যেটা বলতে পারি সেটা হচ্ছে সেট অফ রুলস, অর্থাৎ বাংলায় বলতে গেলে আমরা বলতে পারি যে একগুচ্ছ নিয়ম। অর্থাৎ প্রোটোকল হচ্ছে কিছু নিয়ম। কীরকম নিয়ম? সেই নিয়মটা হচ্ছে যে একটা নেটওয়ার্কের মধ্যে অবস্থিত বিভিন্ন কম্পিউটার পরস্পরের মধ্যে কিভাবে তথ্য আদান প্রদান করবে, সেই সমস্ত যে নিয়ম, সেই নিয়মগুলোকে বলা হয় হচ্ছে প্রোটোকল। তাহলে এই প্রোটোকল ল্যানের ক্ষেত্রে প্রধানত 3 প্রকারের রয়েছে। 1 নম্বর যে ল্যান প্রোটোকলটা, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যার নাম হচ্ছে ইথারনেট। ইথারনেট, ইথারনেট, ইথারনেট। এই ইথারনেটটা হচ্ছে আমাদের প্রথম আজকের আলোচনার বিষয়বস্তু। এর পরবর্তী যে প্রোটোকলগুলো রয়েছে ইথারনেট ছাড়াও, সেই প্রোটোকলগুলো আমি এখানে লিখে দিচ্ছি। 2 নম্বর যে প্রোটোকলটা নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে টোকেন রিং প্রোটোকল। ইথারনেট এবং টোকেন রিং প্রোটোকল, এই ইথারনেট এবং টোকেন রিং, এই দুটো প্রোটোকল আমাদের সিলেবাসে আছে। এছাড়াও আরেকটা প্রোটোকল রয়েছে, 3 নম্বর যে প্রোটোকলটা, তার নাম হচ্ছে এফডিডিআই প্রোটোকল। এবার এই যে এফডিডিআই প্রোটোকল, এর একটা সম্পূর্ণ নাম রয়েছে, সম্পূর্ণ নামটা হচ্ছে ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস। ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস বা এফডিডিআই। এই নামটা তোমরা শুধু মনে রাখবে, এটা পরীক্ষায় বহুবার এসছে এই নামটা, কিন্তু আমাদের সিলেবাসে এই এফডিডিআই অংশটা নেই। তাহলে আমাদের এই অংশটা করতে হবে না। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইথারনেট এবং টোকেন রিং। তাহলে সবার প্রথমে যেটা আমরা আজকে আসছি সেটা হচ্ছে ইথারনেট। এবারে ইথারনেটের ক্ষেত্রে যেটা সবার আগে আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে ইথারনেটে যে নেটওয়ার্কটা হবে, সেই নেটওয়ার্কটা কী ধরনের নেটওয়ার্ক। আমরা সবসময় মনে রাখবো যে ইথারনেটের ক্ষেত্রে আমরা বাস টোপোলজি দিয়ে কোনো একটা নেটওয়ার্ক তৈরি করব, অর্থাৎ ইথারনেট মানেই হচ্ছে বাস টোপোলজি। বাস টোপোলজির মধ্যেই একমাত্র ইথারনেটটা কাজে লাগবে। তার মানে বাস টোপোলজি বলতে আবার সেই আগের ছবির মতোই একটা ছবি আমাদের আঁকতে হবে, যে এই হলো আমার ট্রাঙ্ক। এই ট্রাঙ্কের সঙ্গে এখানে 3টে নোড দেওয়া আছে বলে 3টে নোড পরপর কানেক্টেড হয়ে আছে। একটা হচ্ছে N1 নোড, একটা N2 নোড এবং একটা হচ্ছে N3 নোড। তাহলে এই যে 3টে নোড আছে, এই 3টে নোডের মধ্যে কিভাবে তথ্য এই N1 থেকে N3-র দিকে যাবে বা N3 থেকে N1-এর দিকে যাবে, সেই যে নিয়মটা, সেই নিয়মটাই আমরা আসছি হচ্ছে ইথারনেটের মধ্যে, বা নিয়মটাই আমরা পাচ্ছি হচ্ছে ইথারনেটের মধ্যে। তাহলে যে প্রোটোকল এই বাস টোপোলজির ক্ষেত্রে ট্রান্সমিশনের রুলসগুলো সেট করে দেয়, সেই প্রোটোকলকে আমরা বলতে পারি হচ্ছে ইথারনেট প্রোটোকল। এই ইথারনেট কিন্তু শুধুমাত্র ল্যানের ক্ষেত্রেই ব্যবহার করা যাচ্ছে, এবং এই ইথারনেট আমরা যেটা করছি সেটা হচ্ছে বাস টোপোলজির ক্ষেত্রে ব্যবহার করতে পারছি। এবারে আমাদের মনে রাখতে হবে যে এই ইথারনেটের যে ব্যবস্থাটা, সেটা কারা আবিষ্কার করেন। যারা আবিষ্কার করেন তাদের নাম হচ্ছে PARC,
এটা একটা সংস্থার নাম, ঠিক আছে, PARC, পুরো নাম হচ্ছে পোলো অল্টো রিসার্চ সেন্টার। এই যে পোলো অল্টো রিসার্চ সেন্টার, এই পোলো অল্টো রিসার্চ সেন্টারই কিন্তু প্রথম ইথারনেট আবিষ্কার করা হয় এবং সেই ইথারনেটকেই বর্তমানে আমরা ব্যবহার করছি। এই পোলো অল্টো রিসার্চ সেন্টার 1976 সালে প্রথম ইথারনেট চালু করে, ঠিক আছে। তাহলে এই পোলো অল্টো রিসার্চ সেন্টার বা PARC যে ইথারনেট চালু করেছিল, সেই ইথারনেটই হচ্ছে বিভিন্ন ধাপে পরিবর্তিত হয়ে আজকের যে ইথারনেট, সেই ইথারনেট। এবারে আমরা এখন যে ইথারনেটটা ব্যবহার করি বা সবথেকে বেশি ব্যবহৃত যে ইথারনেট, তার একটা সর্বজন স্বীকৃত স্ট্যান্ডার্ড আছে। সেই স্ট্যান্ডার্ডটাকে আমরা বলি হচ্ছে IEEE। এটা একটা ল্যানের প্রোটোকলের স্ট্যান্ডার্ড, IEEE 802.3। অর্থাৎ আমরা যে ল্যান প্রোটোকল বা যে ল্যান ইথারনেটটা আমরা ব্যবহার করছি, সেই ইথারনেটটার যে স্ট্যান্ডার্ড রয়েছে, সেই স্ট্যান্ডার্ডটাকে বলা হচ্ছে IEEE 802.3। অথবা নেটওয়ার্কের ক্ষেত্রে IEEE 802.3 বলতেই যে কেউ এটাই বুঝবে যে সেটা হচ্ছে একটা ইথারনেট প্রোটোকল বা একটা ইথারনেট ল্যান বা ইথারনেট টোপোলজি, ঠিক আছে। বা আমরা বলতে পারি যে বাস টোপোলজি, যেটার মধ্যে ইথারনেট ব্যবহার করা হয়েছে। তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড। কিসের স্ট্যান্ডার্ড? না, এটা হচ্ছে ইথারনেটের একটা সর্বজন স্বীকৃত স্ট্যান্ডার্ড বা একটা প্রযুক্তি আমরা বলতে পারি। এবার এই যে IEEE 802.3 যে ইথারনেটটা রয়েছে, তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি। কী কী ভাগে? প্রথম যে ভাগটা, সেটাকে আমরা বলি হচ্ছে বেস ব্যান্ড ইথারনেট। বেস ব্যান্ড ইথারনেট। তাহলে এই IEEE 802.3 যেটা ইথারনেট রয়েছে, তার দুটো ভাগ, একটা হচ্ছে বেস ব্যান্ড, আর একটা, যেহেতু একটা বেস ব্যান্ড, তাহলে একটা নিশ্চয়ই ব্রডব্যান্ড হবে। তাহলে আর একটা হচ্ছে ব্রডব্যান্ড ইথারনেট। তাহলে একটা হচ্ছে বেস ব্যান্ড ইথারনেট আর একটা হচ্ছে ব্রডব্যান্ড ইথারনেট। এবারে এই ইথারনেটটা যেহেতু এই তিনটে বা তার বেশি বা দুটো বা তার বেশি একাধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করছে, তাহলে তথ্য আদান প্রদান করতে গেলে নিশ্চয়ই ডেটা সেন্ড করতে হচ্ছে। তাহলে ডেটা পাঠালে তার একটা হার বা একটা রেট থাকবে, ডেটা পাঠানোর রেট থাকবে। তাহলে এই IEEE 802.3 যেটা রয়েছে, এর ডেটা রেট কী হয়? তথ্য পাঠানোর যে রেটটা, সেই রেটটা নর্মালি কী হয়? নর্মালি এটা 10 Mbps থেকে শুরু হয়। অর্থাৎ 10 Mbps হচ্ছে এর মিনিমাম রেঞ্জ, এবং এখান থেকে শুরু করে এটা 10 Mbps থেকে 100 Mbps হয়ে থাকে। এটা হচ্ছে এর ডেটা রেট। এই ডেটা রেটটার কাজে লাগিয়েই কিন্তু ইথারনেটে তথ্য আদান প্রদান করা হয়। এবারে ইথারনেটে যে প্রযুক্তির মাধ্যমে তথ্যগুলোকে সিকিওর করা হয় বা কমিউনিকেশনটাকে সিকিওর করা হয়, সেই প্রযুক্তিকে আমরা বলি হচ্ছে CSMA/CD পদ্ধতি। এই পদ্ধতিটা আমি আজকের ক্লাসে শেষের দিকে বলবো, খুব ইম্পর্টেন্ট, CSMA/CD পদ্ধতি। তাহলে আমি আরেকবার একটু বলে দিই যে কী কী আমরা আজকে আলোচনা করছি। প্রথমত আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ল্যান প্রোটোকল জিনিসটা কী। প্রথমেই বললাম যে আমরা আগেই জেনে এসেছি যে ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এইরকম বিভিন্ন কম্পিউটারগুলো বিভিন্ন ওয়েতে কানেক্ট করেছিলাম, যেটা আমরা টোপোলজির ক্ষেত্রে পেয়েছিলাম। সেই টোপোলজিগুলো কানেক্ট করেছিলাম, কানেক্ট করার ফলে যে নিয়ম মেনে এদের মধ্যে কমিউনিকেশনটা হয়েছিল, সেই নিয়মটাকে আমরা বলেছিলাম হচ্ছে প্রোটোকল। অর্থাৎ যার ইংরেজির নাম হচ্ছে সেট অফ রুলস। বাংলায় আমরা বলতে পারি যে একাধিক কম্পিউটার যখন নেটওয়ার্কে যুক্ত থাকবে, তখন সেই কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক তথ্য আদান প্রদানের যে পদ্ধতি বা যে রীতি বা নিয়মকানুনগুলো রয়েছে, সেই নিয়মকানুনগুলোকে বলা হচ্ছে প্রোটোকল। তাহলে সেই প্রোটোকলের মধ্যেই এক নম্বর যে প্রোটোকলটা আমরা আজকে আলোচনা করছি, সেটা হচ্ছে ইথারনেট প্রোটোকল। এছাড়াও রয়েছে টোকেন রিং প্রোটোকল এবং FDDI প্রোটোকল। টোকেন রিংটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এবং FDDI আমাদের সিলেবাসে নেই, কিন্তু FDDI যে সম্পূর্ণ অর্থ সেটা আমাদের জেনে রাখতে হবে। সেটা হচ্ছে ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস, এটা হচ্ছে FDDI। এবারে আমরা আসছি ইথারনেটে। ইথারনেট হচ্ছে এমন একটা প্রোটোকল যেটা শুধুমাত্র বাস টোপোলজির ক্ষেত্রে ইউজ করা হয়। অর্থাৎ এখানে আমি নিচে একটা বাস টোপোলজির ছবি এঁকেছি, তিনটে নেটওয়ার্কের নোড রয়েছে, এই হচ্ছে আমাদের মূল কেবেলটা। এই মূল কেবেলের মধ্যে দিয়ে তথ্য দুদিকেই আদান প্রদান হচ্ছে। অর্থাৎ যদি N1 থেকে তথ্য আসে, এদিকেও যাবে, এদিকেও যাবে, N2 থেকেও এদিকে দুদিকেই যাবে। এই যে টোপোলজি রয়েছে, বাস টোপোলজি, এর উপর যে ইথারনেটটা প্রয়োগ করা হচ্ছে, সেই ইথারনেটটা সর্বপ্রথম PARC নামে যে রিসার্চ সেন্টার, অর্থাৎ পোলো অল্টো রিসার্চ সেন্টার রয়েছে, তারা 1976 সালে প্রথম এই ইথারনেট তৈরি করেন এবং সেই ইথারনেটটাই বর্তমানে আমরা ব্যবহার করছি বিভিন্ন আপগ্রেডেশন হওয়ার পরে। বর্তমানে যে ইথারনেট স্ট্যান্ডার্ড বা যে প্রযুক্তিটা আমরা ব্যবহার করি, সেই প্রযুক্তিটার নাম হচ্ছে IEEE 802.3। এটা হচ্ছে একটা ল্যানের স্ট্যান্ডার্ড।
এই যে IEEE 802.3 ইথারনেটটা রয়েছে, এই ইথারনেটে দুটো ভাগ আছে, একটা হচ্ছে বেস ব্যান্ড ইথারনেট আর একটা হচ্ছে ব্রডব্যান্ড ইথারনেট। আর এই ইথারনেটের মধ্যে যে তথ্য আদান প্রদান করা হয় তার যে রেট বা তথ্য আদান প্রদানের যে হার, সেই হারটা 10 Mbps থেকে 100 Mbps পর্যন্ত নর্মালি হয়ে থাকে। আর যখনই আমরা কোনো নেটওয়ার্কের মধ্যে তথ্য পাঠাবো, তখন সেই তথ্য পাঠাতে গেলে বিভিন্ন বাধা বা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হবে। সেই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্য যে পদ্ধতি এখানে ব্যবহার করা হয়, সেই পদ্ধতির নাম হচ্ছে CSMACD পদ্ধতি। এর সম্পূর্ণ নাম হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন। এটা আমরা আজকের ক্লাসের সবার শেষে আলোচনা করব। তার আগে আমরা ইথারনেট সম্পর্কে আরও ডিটেলসে জেনে নিই। আচ্ছা, আর একটা জিনিস যেটা জানার ব্যাপার, সেটা হচ্ছে ইথারনেটের ক্ষেত্রে যে আমরা কেবেলটা ইউজ করি, যে কেবেলটা আমরা ইথারনেটের ক্ষেত্রে নর্মালি ইউজ করি, সেটা হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবেল। অর্থাৎ আমাদের যে কোঅ্যাক্সিয়াল কেবেল সম্পর্কে আমরা বিভিন্ন সময় পড়েছি, সেই কোঅ্যাক্সিয়াল কেবেল যেটা আমাদের কেবেল টিভি কানেকশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, সেই কোঅ্যাক্সিয়াল কেবেলটাকেই কিন্তু আমরা এই ইথারনেট ল্যান তৈরি করার ক্ষেত্রে এই কোঅ্যাক্সিয়াল কেবেলটাকে আমরা ব্যবহার করে থাকি। এবারে এই ইথারনেটের কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। দেখো, ইথারনেটের যে সুবিধা বলতে গেলে আমি যদি আবার সেই ছবিটা একটু ফিরে যাই, এই যে ছবিটা রয়েছে, এটা যেহেতু বাস নেটওয়ার্ক বা বাস টোপোলজি, এখানে কিন্তু এই টোপোলজি তৈরি করতে গেলে কোনো রকম হাব লাগছে না, সুইচ লাগছে না, রিপিটার লাগছে না, বা কোনো রকম ব্রিজ গেটওয়ে, এগুলো কিছুই এখানে সাধারণত লাগছে না। মেনলি লাগছে না হচ্ছে হাব, সুইচ, রিপিটার এবং রাউটার। ব্রিজ গেটওয়ে ব্যবহার করা যেতে পারে, কিন্তু ওই 4টে ডিভাইস লাগছে না এক্ষেত্রে, যার ফলে এই নেটওয়ার্কটা তৈরি করতে গেলে আমাদের খরচ অনেক কম হচ্ছে এবং এই নেটওয়ার্কটা রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রেও কিন্তু অনেক সুবিধা। ঠিক আছে, আর একটা ব্যাপার, যেহেতু এখানে কোঅ্যাক্সিয়াল কেবেল ব্যবহার করা হয়েছে, তাই কোঅ্যাক্সিয়াল কেবেলের মধ্যে দিয়ে তথ্য আদান প্রদান করাটাও কিন্তু অনেক সিকিওর। বাইরের কোনো প্রভাব বা কোনো নয়েজ এই নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করতে পারে না। এখানেও একবার দেখে নাও যে তোমাদের বইতে যে ইথারনেটের সুবিধাগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইথারনেটের গঠন সরল হয়, স্থাপন খরচ এবং খুব সহজেই স্থাপন করা যায়, স্থাপন খরচটা হচ্ছে খুব কম। আর এখানে যেহেতু হাব, সুইচ, রিপিটার, রাউটার এগুলো কিছুই ব্যবহার করা হচ্ছে না, তাই জন্য রক্ষণাবেক্ষণটাও কম। এবং যেহেতু কোঅ্যাক্সিয়াল কেবেল ব্যবহার করা হচ্ছে, তাই তড়িৎচুম্বকীয় প্রভাব, অর্থাৎ এই যে তড়িৎচুম্বকীয় প্রভাব যেটা আছে, এই তড়িৎচুম্বকীয় প্রভাবটাও কিন্তু এখানে অনেক কম হয়ে থাকে। তাহলে এই কটা হচ্ছে এর সুবিধা, এবং যেমন সুবিধা তেমন সেরকম কিছু অসুবিধাও নিশ্চয়ই রয়েছে। দেখো, প্রথম যে অসুবিধাটা রয়েছে সেটা হলো যে ইথারনেট সিস্টেমে কোনো ত্রুটি বা সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধান করা অনেকটাই কষ্টকর। অর্থাৎ কোন ডিভাইসটার মধ্যে বা কোন নোডের মধ্যে ত্রুটি হয়েছে সেটা যেমন চিহ্নিত করাও প্রবলেম, বা চিহ্নিত করতেও সময় লাগবে এবং সেটাকে সমাধান করা অনেকটা কষ্টকর। এছাড়াও যে কিছু অসুবিধাগুলো রয়েছে তার মধ্যে দেখো, 2 নম্বর হচ্ছে রিকনফিগার বা পুনর্স্থাপন। মানে আমি একবার একটা নেটওয়ার্ক তৈরি করলাম, আবার সেটাকে রিকনফিগার করছি, সেই পুনঃস্থাপন করা কিন্তু অনেকটাই শক্ত এবং সময় সাপেক্ষ হয়। আর হচ্ছে এখানে ব্যান্ডউইথ অনেকটাই অপচয় হয়ে যায়, যেহেতু সংঘর্ষ হয়, এখানে একটা সংঘর্ষের ব্যাপার থাকবে, সেটা আমরা পরে আলোচনা করব। সেই সংঘর্ষ হওয়ার জন্যে ইথারনেটে কিন্তু ব্যান্ডউইথ অনেকটাই নষ্ট হয়। আর যেহেতু এটা বাস নেটওয়ার্ক, তাই এখানে ব্যাকবোন কেবেলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পরে কিন্তু পুরো সিস্টেমটাই ভেঙে পড়ে। এবারে আমরা আসছি IEEE 802.3 যে ইথারনেটটা রয়েছে, তার কী কী ভাগ আছে। তার মূলত দুটো ভাগ। একটা ভাগকে আমরা বলছি বেসব্যান্ড, এখানে দেওয়া আছে বেসব্যান্ড ইথারনেট, আর একটা ভাগের নাম হচ্ছে ব্রডব্যান্ড ইথারনেট। ঠিক আছে, তাহলে বেসব্যান্ড ইথারনেট কোনটা এবং ব্রডব্যান্ড ইথারনেট কোনটা? অর্থাৎ যে ইথারনেটটা বেসব্যান্ড সিগন্যালকে কাজে লাগিয়ে তার পুরো কমিউনিকেশনটা চালায় বা বজায় রাখে, তাকে বলা হচ্ছে বেসব্যান্ড ইথারনেট। আর যে ইথারনেটের ক্ষেত্রে কমিউনিকেশনের জন্য ব্রডব্যান্ড ব্যবহার করা হয়, তাকে বলা হচ্ছে ব্রডব্যান্ড ইথারনেট। এই ডিটেলসও আমরা একটু পরে আলোচনা করছি। এবারে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বেসব্যান্ড ইথারনেটের কী কী ভাগ আছে। দেখো, বেসব্যান্ড ইথারনেটের 5টা ভাগ: 10 বেস 5, 10 বেস 2, 10 বেস টি, 1 বেস 5 এবং 100 বেস টি। আর ব্রডব্যান্ড ইথারনেটের একটাই ভাগ, সেটা হচ্ছে 10 বেস 36। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে IEEE 802.3 বা ইথারনেট, তার দুটো ভাগ আছে। 1 নম্বর যেটা, সেটাকে নাম দেওয়া হচ্ছে বেসব্যান্ড ইথারনেট। বেস ব্যান্ড, যেটা আমি আগেই বলেছিলাম যে বেস ব্যান্ড ইথারনেট। আর 2 নম্বর যেটা, সেটার নাম হচ্ছে, আচ্ছা এখানেই লিখে দিই, 2 নম্বর যেটা, সেটার নাম হচ্ছে ব্রডব্যান্ড ইথারনেট। আচ্ছা এটা ভুল লিখেছিলাম, বেস ব্যান্ড ইথারনেট হবে এটা, ইথারনেট, এবং এটা হচ্ছে
ব্রডব্যান্ড ইথারনেট। এবারে এই বেসব্যান্ড ইথারনেটের কী কী ভাগ দেখলাম? বেসব্যান্ড ইথারনেটের মধ্যে 1 নম্বর যে ভাগটা আমি দেখলাম বা আমরা একটু আগে দেখলাম বইতে, সেটা হচ্ছে 10^5, এটা হচ্ছে প্রথমটা। এরপরে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে 10^2, 10^T, 1/5 এবং 100/T। আমি এখানে পরপর সবকটাই লিখছি। এরপরেরটা হচ্ছে 10^2, তারপরেরটা হচ্ছে 10^T, তারপরেরটা হচ্ছে 1/5 আর লাস্টেরটা হচ্ছে 100/T। তাহলে এই যে ভাগ কটা বললাম, এই ভাগ কটা কিসের ভাগ? না, এই প্রত্যেকটা হচ্ছে বেসব্যান্ড ইথারনেটের এক একটা ক্যাটাগরি, ঠিক আছে। এবারে প্রশ্নটা হচ্ছে, এখানে দেখো প্রত্যেকটা নামের 3টে করে অংশ রয়েছে। প্রথমে 10 একটা, অর্থাৎ এই সংখ্যাগুলোর মাধ্যমে বোঝানো হয়েছে 10, 1, 100 ইত্যাদি বোঝানো হয়েছে। তারপরে বেস লেখা হয়েছে, তারপরে 5ও লেখা হয়েছে, 2 লেখা হয়েছে, T5T এইভাবে লেখা আছে। তাহলে এই যে প্রত্যেকটা নাম লেখা আছে, এই প্রত্যেকটা নামের অর্থ কী? প্রথম যেটা জানতে হবে যে এই যে 10 দেওয়া আছে বা 1 দেওয়া আছে বা 100 দেওয়া আছে, এই 10, 1 বা 100 এগুলো হচ্ছে MBPS। 10, 1 বা 100 MBPS। তাহলে এই MBPSটা কিসে থাকে? এটা হচ্ছে ডেটা রেট, অর্থাৎ এগুলো হচ্ছে ডেটা রেট। তাহলে প্রথম যে ইথারনেটটা 10^5, তার ডেটা রেট হচ্ছে 10 MBPS। এবারে দেখো প্রত্যেকটাতেই বেস বেস বেস, এই বেস থেকে নিশ্চয়ই সবাই এটুকু বুঝতে পারছো যে বেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি বেস ব্যান্ড। যেহেতু এটা বেস ব্যান্ড ইথারনেটের বিভিন্ন ভাগ, তাই বেস মানে হচ্ছে বেস ব্যান্ড, বোঝা গেল। আর লাস্টে যেটা আছে, কিছু কিছু ক্ষেত্রে সংখ্যা, কিছু ক্ষেত্রে টি লেখা আছে। এই যে সংখ্যা 5, 2, 5, এই সংখ্যাগুলো উল্লেখ করছে কি? অর্থাৎ 5, 2 বা 5, এই যে সংখ্যাগুলো, এইগুলো হচ্ছে সর্বাধিক কেবেলের দৈর্ঘ্য। অর্থাৎ যে কেবেলটা আমরা ইউজ করছি তার দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? না, কেবেলের দৈর্ঘ্য। যে কেবেলটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবেল, সেই কোয়াক্সিয়াল কেবেলের দৈর্ঘ্যটা এখানে আমরা উল্লেখ করছি। এবারে যদি আমরা টি ব্যবহার করি, টি ব্যবহার করার অর্থ হচ্ছে এগুলো কোয়াক্সিয়াল কেবেলের পরিবর্তে টুইস্টেড পেয়ার কেবেল এখানে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। যদি আমরা 5, 2, এই 5 এগুলো ইউজ করি কোনো অসুবিধা নেই, নর্মালি কোয়াক্সিয়াল কেবেলই আমরা কাজ করছি। যদি আমরা টি ব্যবহার করি, টি মানে হচ্ছে টুইস্টেড পেয়ার কেবেল। এখানে টি শব্দের অর্থ হচ্ছে টুইস্টেড পেয়ার কেবেল। তাহলে যদি এখানে এফ ইউজ করতাম তাহলে নিশ্চয়ই সেটা হতো ফাইবার অপটিক কেবেল। তাহলে এই যে 5টা ভাগ আমরা পেলাম, 5টা ভাগের সম্পর্কে আরেকবার আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 10, 10, 10, 100, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে MBPS এককে আছে। এরা হচ্ছে ডেটা রেট, অর্থাৎ এই প্রত্যেকটা ইথারনেটের ডেটা রেট, এক একটা ডেটা রেট হচ্ছে এক এক রকম, এই প্রত্যেকটা ডেটা রেট বলা আছে। এবং এই বেস কথাটার অর্থ হচ্ছে এটা বেস ব্যান্ড ইথারনেট। আর লাস্টে 5, 2, 5 যে সংখ্যা রয়েছে সেটা হচ্ছে নর্মালি কোয়াক্সিয়াল কেবেল যেটা ইউজ করা হয় তার দৈর্ঘ্য। আর টি যদি ইউজ করা হয় তাহলে টুইস্টেড পেয়ার, এফ যদি ইউজ করা হয় তাহলে হচ্ছে ফাইবার অপটিক কেবেল। তাহলে এটুকু গেল হচ্ছে আমাদের বেস ব্যান্ড ইথারনেট। আর একটা জিনিস বলার বাকি ছিল, সেটা হচ্ছে এই যে 5, 2 বা 5, এইটা কিন্তু মিটার, ঠিক আছে। 2 বা 5 বলতে মিটার। কীরকম মিটার? 2 বলতে কিন্তু 2 মিটার নয়, এই 2 বলতে কিন্তু 200 মিটার, অর্থাৎ 2 মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি 200 মিটার, আর 5 বলতে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে 500 মিটার। এটা হচ্ছে দৈর্ঘ্যটা, কেবেলের দৈর্ঘ্যটা, ঠিক আছে। এবারে আমরা আসছি হচ্ছে আমাদের পরবর্তী আলোচনার বিষয়, সেটা হচ্ছে ব্রডব্যান্ড ইথারনেট। ব্রডব্যান্ড ইথারনেটের কিন্তু একটাই ভাগ, সেই একটাই যে ভাগ ব্রডব্যান্ড ইথারনেট, তার নাম হচ্ছে সেটা হচ্ছে আমরা ব্রডব্যান্ড করছি 10^36, 10^36, অথবা এটাকে আমরা এরকমভাবে বলতে পারি যে 10^36। যে ছবিটা আমি দেখিয়েছিলাম, ছবিটার মধ্যে একটা ছোটো ভুল ছিল, ওখানে দেওয়া ছিল হচ্ছে 10^36, ওটা 10 বেস হবে না, এটা হচ্ছে 10^36, ঠিক আছে। তাহলে এখানেও একই ব্যাপার যে 10 এটা হচ্ছে আমার MBPS-এ আছে ডেটা রেটটা, আর 36টা হচ্ছে কেবেলের লেন্থ, আর ব্রডব্যান্ডটা হচ্ছে কোন কমিউনিকেশনটা ব্যবহার করা হচ্ছে সেই কমিউনিকেশনের
সেই কমিউনিকেশনটার নাম এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে ব্রডব্যান্ড। বেসব্যান্ড না ব্রডব্যান্ড, এটা হচ্ছে ব্রডব্যান্ড। আর একটা বিষয় যেটা মনে রাখার, সেটা হচ্ছে এই যে ব্রডব্যান্ড এবং বেসব্যান্ড ইথারনেটটা রয়েছে, ব্রডব্যান্ড ইথারনেট যেটা, সেটা কিন্তু এই একটাই স্ট্যান্ডার্ড, এর বাইরে অন্য কোনো স্ট্যান্ডার্ড নেই। এবং এই ব্রডব্যান্ড ইথারনেট কিন্তু অ্যানালগ সিগন্যালে কাজ করে, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু অ্যানালগ সিগন্যালে কাজ করে ব্রডব্যান্ড ইথারনেট। আর আমরা যে এতগুলো বেসব্যান্ড করলাম, এই প্রত্যেকটা বেসব্যান্ড ইথারনেট কিন্তু ডিজিটাল সিগন্যালকে নিয়ে কাজ করে, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল বহন করে হচ্ছে বেসব্যান্ড ইথারনেট, আর ব্রডব্যান্ড যে ইথারনেটটা রয়েছে তারা কিন্তু অ্যানালগ সিগন্যালকেই বহন করে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা আর একটা ভাগ দেখব, আর একটা ক্যাটাগরি বা আর একটা বিষয়ের উপর নির্ভর করে আমরা ভাগ করব, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশনের স্পিড। ডেটা ট্রান্সমিশনের যে স্পিড বা গতিটা, সেই গতির উপর নির্ভর করে আমরা ইথারনেটকে প্রধানত তিনটে ভাগে ভাগ করছি। এক নম্বর যেটা, সেটা নর্মাল ইথারনেট, যেটা আমি ইথারনেটই লিখছি, বা নর্মাল যে ইথারনেট সেটাই এটা নর্মাল ইথারনেট। দু নম্বর যে ইথারনেটটা, সেটাকে বলা হচ্ছে ফাস্ট ইথারনেট। আর তিন নম্বর যে ইথারনেটটা, তাকে আমরা বলছি গিগাবিট ইথারনেট। গিগাবিট ইথারনেট, তাহলে কী কী পেলাম? ইথারনেট, ফাস্ট ইথারনেট আর গিগাবিট ইথারনেট। প্রথমটায় আসি, ইথারনেট। ইথারনেটটা হচ্ছে একটা এমন ধরন যেখানে 10 Mbps-এ সবসময় ট্রান্সমিশনটা করা হয়। 10 Mbps, এর গতির কোনো পরিবর্তন সাধারণত হয় না। 10 Mbps, এবার 10 Mbps বলতে কি, ওই আগেই যেমন এক্সাম্পলে বলেছিলাম যে একটা ছিল, এটা বেস ব্যান্ড, তাহলে 10 বেস টি একটা ছিল, বা 10 বেস 5 ছিল। এই যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে বেস ব্যান্ড এবং 10 Mbps, তাহলে এটাকে আমরা নর্মাল ইথারনেট বলতে পারি। এরপরে আসছে ফার্স্ট ইথারনেট। ফার্স্ট ইথারনেটে যেটা হয়, সেটা হচ্ছে ফার্স্ট ইথারনেটে নর্মালি 100 Mbps গতিতে ট্রান্সমিশনটা করা হয়। তাহলে 100 Mbps যদি বলতে হয়, তাহলে একটা এক্সাম্পল হচ্ছে 100 বেস টি, 100 বেস টি, এটা হচ্ছে 100 Mbps-এর জন্য রয়েছে। এছাড়াও আমরা 100 বেসের অন্য এক্সাম্পলও পেতে পারি, যেমন অন্যান্য আরও কিছু এক্সাম্পল রয়েছে। 100 বেস এফএক্স আছে, 100 বেস টিএক্স আছে, 100 বেস টি4 আছে। এগুলো আমাদের শুধু মনে রাখার বিষয়, আর কিছুই নয়। আর গিগাবিট ইথারনেট যেটা, গিগাবিট ইথারনেটের ক্ষেত্রে কিন্তু 10 Gbps-এ ট্রান্সমিশনটা হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 10 Gbps-এ হয় বলা ভুল, 10 Gbps পর্যন্ত এটা সাপোর্ট করতে পারে। ঠিক আছে, 10 Gbps। এর যদি আমরা একটা এক্সাম্পল বলতে পারি, সেটা হচ্ছে 1000 বেস টি, এটাকে আমরা গিগাবিট ইথারনেটও বলতে পারি। তাহলে এই যে তিনটে ভাগ বললাম, এই তিনটে ভাগ কিন্তু ডেটা ট্রান্সমিশন স্পিডের ওপর ডিপেন্ড করে। এবারে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে CSMA/CD। এটা বহুবার ফুল ফর্মটা চেয়েছে পরীক্ষায়, মনে রাখতে হবে। দেখো, এই যে CSMA/CD আছে, এই নামটার মধ্যে দুটো অংশ রয়েছে, একটা CSMA, একটা হচ্ছে CD। তাহলে প্রথমে আমি আসছি হচ্ছে CSMA এই শব্দটা। CSMA শব্দের যে ফুল ফর্ম, সেটা হলো ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। তাহলে CSMA-এর ফুল ফর্ম আমরা পেলাম ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। ঠিক আছে, আর একটা হচ্ছে CD। সিডির যে ফুল ফর্মটা, সেটা হচ্ছে কলিশন ডিটেকশন। কলিশন ডিটেকশন। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস পেলাম। CSMA/CDর যে পুরো নাম, সেটা তাহলে কী দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস অবলিক কলিশন ডিটেকশন। যখন আমাদের লিখতে হবে, অবলিক চিহ্নটা দিয়েই আমরা লিখব। এবারে প্রশ্ন হচ্ছে, এই ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন বা CSMA/CD এটা কোথায় ব্যবহার করা হবে? তাহলে আবার আমাদের একটা ছবি আঁকতে হবে। প্রথমে একটা ছবি এঁকে নিই আমি। ধরা যাক আমার কাছে 4টে নোডের একটা বাস টোপোলজি রয়েছে। প্রত্যেকটা নোড কানেক্টেড হয়ে আছে এই বাসের সঙ্গে। ঠিক আছে, এটা হচ্ছে N1, N2, এইভাবে পরপর N3 এবং N4। এবারে দেখো, এই প্রত্যেকটা নোড যে N1, N2, N3 এবং N4, এরা কিন্তু প্রত্যেকেই এই যে মূল বাসটা আছে, এই বাসটার মধ্যে দিয়ে তথ্য পাঠাতে পারে।
কখন পাঠাতে পারে? যখন N1 ইচ্ছা করবে তথ্য পাঠানোর, বা N1 যখন চাইবে তথ্য পাঠানো, সে তথ্য পাঠাতে পারে। ঠিক একই রকমভাবে N2, N3 এবং N4 প্রত্যেকেই চাইলে তথ্য পাঠাতে পারে। কিন্তু এখানে একটা বাধা রয়েছে। কী বাধা? N1 এবং N2 যদি একই সময়ে তথ্য পাঠায়, তাহলে এই বাসের মধ্যে তথ্যগুলোর মধ্যে একটা পারস্পরিক ধাক্কা লাগবে। সেই ধাক্কাটা লাগার ফলে দুটো তথ্যই নষ্ট হয়ে যাবে, কোনো কমিউনিকেশনটাই সঠিক হবে না। দেখা গেল N1 N4 এর উদ্দেশ্যে কোনো তথ্য পাঠাচ্ছে, তাহলে ওই মুহূর্তে যদি N2, N3 এবং N4 কোনো তথ্য না পাঠায়, তাহলে কমিউনিকেশনটা সাকসেসফুল হবে। কিন্তু যদি N1 যখন পাঠাচ্ছে তার কোনো একটা মুহূর্তে N3 বা N2 তথ্য পাঠিয়ে দিল, তাহলে পরে কিন্তু কোনো মতেই সেই কমিউনিকেশনটা সাকসেসফুল হবে না। তাহলে সেই পদ্ধতিটার জন্য প্রথমে যেটা আসছে সেটার নাম হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। তাহলে প্রথমে আমরা আসছি ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কথাটার অর্থ কী। ধরা যাক N1 থেকে কোনো একটা তথ্য এই ওয়েতে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে এই জায়গাটায় এসে N1 প্রথমে কি করছে? N1 প্রথমে দেখছে যে এই যে বাসটা রয়েছে এর মধ্যে আর কেউ কি অ্যাক্সেস করছে, অর্থাৎ সেন্স করছে, ক্যারিয়ার সেন্স করছে মাল্টিপল অ্যাক্সেস আছে কি না। অর্থাৎ মাল্টিপল অ্যাক্সেস বলতে কি, একাধিক কেউ এটার মধ্যে ইউজ করছে কি না, হয়তো নেই। তাহলে ক্যারিয়ার যখন সেন্স করলো যে এই বাসের মধ্যে মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে না, তখন এই N1 তথ্য পাঠাতে আরম্ভ করলো। এইবার N1 এর পাঠানো তথ্য এই বাসের মধ্যে দিয়ে এই দিকেও যাবে এবং সেই তথ্যটা এই দিকেও যাবে, দুদিকেই যাবে। যাওয়া আরম্ভ করলো, এই তথ্যটা সোজা একদম দেখা গেল N4 অবধি চলে গেল, গিয়ে কাজ কমপ্লিট হয়ে গেল, N1 এর তথ্য পাঠানো কমপ্লিট। ঠিক আছে, এটা তো সহজভাবে হয়ে গেল, তথ্য পাঠানো কমপ্লিট। এবারে যদি এরকম হয় যে N1 তথ্য পাঠানো শুরু করলো, এই তথ্যটা N1 থেকে N2, N3 হয়ে N4 এ আসছে, কিন্তু যখন N1 তথ্য পাঠিয়েছে সেই তথ্যটা হয়তো N2 অবধি এসে পৌঁছেছে। ঠিক আছে, সেই মুহূর্তে N3 সে কী করলো? সেও তখন তথ্য পাঠাতে শুরু করলো। ঠিক আছে, এইবার তথ্য পাঠাতে শুরু করলো কোন মুহূর্তে? এ যখন সেন্স করেছিল তখন ফাঁকা পেয়েছে, এও সেন্স করেছে ফাঁকা পেয়েছে। ধরা যাক এরা অ্যাট এ টাইমে সেন্স করেছে, তাহলে একই সময়ে এরা যদি ক্যারিয়ারটাকে সেন্স করে, তখন এরা দেখবে যে এখানে কোনো কেউ ট্রান্সমিশন করছে না, তাহলে এও তখন এখান থেকে তথ্য পাঠাতে শুরু করে দিল। তাহলে সেই তথ্যটা এই অবধি এসে এদিকেও যাচ্ছে এবং এদিকেও যাচ্ছে। তাহলে যখন এ শুরু করলো তখনই এ শুরু করেছে, তাহলে দুজনেই দেখছে যে ফাঁকা ক্যারিয়ার, সেখানে কেউ একই টাইমে দেখেছে, দেখার ফলে সে সেন্ড করতে শুরু করে দিয়েছে। এইবার দেখা গেল এই তথ্যটা এসে এই জায়গাটায় এসে কলিশন হলো, অর্থাৎ এখানে একটা ধাক্কা লাগলো। তাহলে এই জায়গাটা হচ্ছে সিডি, মানে কলিশন ডিটেকশন। এই জায়গাটা আর এই জায়গাটা কি হচ্ছে না, এই জায়গাটা হচ্ছে CSMA, অর্থাৎ ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। তাহলে এখানটা হচ্ছে CSMA, অর্থাৎ ক্যারিয়ার মাল্টিপল অ্যাক্সেসটাকে সেন্স করছে। তাহলে আবার একবার ব্যাপারটা বলে দিচ্ছি যে এখানে সিস্টেমটা এরকমই, যে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস বা সিডির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে N1 এবং N3 বা N2, N4 যে কোনো দুজন বা দুটো বা তিনটেও হতে পারে, তারা একই সাথে ক্যারিয়ারটাকে সেন্স করেছে। তাহলে ফাঁকা ক্যারিয়ার, কেউ নেই, এও সেন্ড করতে আরম্ভ করলো, এও সেন্ড করতে আরম্ভ করলো। এর যে তথ্যটা এদিকে যাচ্ছে এদিকেও যাচ্ছে, এর তথ্যটা এদিকেও যাচ্ছে। এবার এই তথ্যটা এইখানে যখন এসে পৌঁছলো এবং N1 এর তথ্য যখন এখানে এসে পৌঁছলো, তখন কিন্তু এখানে সিডির ঘটনাটা ঘটলো। তাহলে এই জায়গাটায় এ CSMA করেছিল, এখানেও CSMA করেছিল, এইখানে এসে সিডি হলো। তাহলে এবার পুরো ব্যাপারটা CSMA সিডি এই পুরো পদ্ধতির মধ্যে হলো। এবার কি হবে? যেই না এখানে কলিশন ডিটেকশন হচ্ছে, তখন কি হচ্ছে, এই যে নোড 1 ট্রান্সমিশনটা করছিল, সেই নোড 1 ট্রান্সমিশনটাকে বন্ধ করে দেবে। নোড 1 তখন ট্রান্সমিশনটা বন্ধ করে দেবে এবং N3 যেটা ছিল সেও কিন্তু ট্রান্সমিশনটা বন্ধ করে দেবে। তাহলে N1 এবং N3 দুজনেই যখন ট্রান্সমিশনটা বন্ধ করে দিচ্ছে, তখন আবার এই কেবেলটা পুরো ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই কেবেলটা পুরো ফ্রি হয়ে গেলে এরা আবার একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করে আবার ক্যারিয়ারটাকে সেন্স করে কিন্তু আবার কমিউনিকেশনটা করবে। কিন্তু এখানে একটা সমস্যা থেকে যায়, সেটা হচ্ছে
কলিশনের সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে সর্বদাই থেকে যায়। তাই এই কলিশনটাকেও যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে আমাদের আর একটা পদ্ধতি আছে যেটা আমাদের সিলেবাসে নেই, সেটার নামটা শুধু আমাদের জেনে রাখতে হবে, CSMA CA অর্থাৎ কলিশন অ্যাভয়েডেন্স। এই এ মানে হচ্ছে অ্যাভয়েডেন্স, অর্থাৎ আমরা কলিশনটাকে অ্যাভয়েড করতে পারি, অর্থাৎ কলিশনটা এড়িয়ে যেতে পারি। এখানে যেমন কলিশন ডিটেকশন হলে কমিউনিকেশনটা না করে আবার স্টপ করে দিয়ে পুনরায় কমিউনিকেশন করা হচ্ছে, কিন্তু যদি আমরা CSMA CA ব্যবহার করি সেক্ষেত্রে কলিশন হওয়ার কোনো সম্ভাবনা থাকছেই না। এই ছবিটা যদি আমরা লক্ষ্য করি, এই ছবিটা হচ্ছে CSMA CDর ছবি। দেখা যাচ্ছে কি এখানে ABCD করে F অব্দি কম্পিউটার রয়েছে। দেখো এখানে প্রথমে এই যে বি নোড রয়েছে, বি নোডটা সেন্ড করছে, এদিকেও সেন্ড করছে এদিকেও সেন্ড করছে। তাহলে প্রথমে হচ্ছে কম্পিউটার বি এর ডেটা প্রেরণ শুরু হচ্ছে, সবার প্রথমে শুরু করছে। এরপরে এই জায়গাটায় এসে দেখা যাচ্ছে বি এখান থেকে সেন্ড করছে, অ্যাট এ টাইম এও এখান থেকে সেন্ড করেছে। কম্পিউটার বি এর ডেটা পৌঁছানোর পূর্বেই কম্পিউটার এফ দ্বারা প্রেরিত ডেটা সিগন্যালের সাথে সংঘর্ষ। তাহলে এখান থেকে যে এফ যে সিগন্যালটা পাঠাচ্ছে সেই সিগন্যালটা আর বি এর সিগন্যালটা একসঙ্গে এসে এই জায়গাটায় সংঘর্ষ তৈরি হচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে সিডি, অর্থাৎ এখানে ক্যারিয়ার সেন্স করলো, এবার এই তথ্যটা পুরোপুরি যাওয়ার আগেই ক্যারিয়ারটাকে ফাঁকা দেখে এফ আবার সেন্ড করে দিয়েছে, সেন্ড করে দেওয়ার ফলে এখানে কলিশনটা হচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি CSMA CD। তাহলে এবারে আমরা ইথারনেট সম্পর্কে যা যা আলোচনা করলাম নিশ্চয়ই সবার বোঝা গেছে ব্যাপারটা। এর পরবর্তী ক্লাসে আমরা টোকেন রিং সম্পর্কে আলোচনা করব।